আমি ঠিক রাত 11টা বেজে পৌঁছে যাই কমলাপুর রেল স্টেশন। আমার ট্রেনটি ছিল রাত 11:30টার পঞ্চগড় এক্সপ্রেস। আমি উঠে পড়ি এবং আমার সবসময়ের পছন্দের ছিল হচ্ছে জানলার সাইডের, জানালার পাশে বসে সময়টা অনেক ভালো কাটে। এভাবে চলতে চলতে ঠিক 7টা 40 মিনিটে আমি দিনাজপুর স্টেশনে পৌঁছে যাই। এরপর স্টেশনের আশেপাশেই হোটেল খুঁজতে থাকি। খুঁজতে খুঁজতে 700 টাকায় একটি হোটেল পেয়ে যাই এবং এরপর অটোতে করে আবার বেরিয়ে পড়ি। আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে সুরা মসজিদ। 1.5 ঘন্টার পথ অতিক্রম করে আমরা ঘোড়াঘাট পৌঁছে যাই এবং সেখান থেকে অটোতে করে আমরা সুরা মসজিদে পৌঁছে যাই। 500 বছর পুরনো মসজিদ এবং এর ঐতিহ্য এখনও অনেক মানুষ আসলে এই মসজিদ সম্পর্কে জানে না। এটা 500 বছর পুরনো মসজিদ এবং যদি বাংলাদেশের অনেক পুরনো মসজিদগুলোর কথা বলি, এটি একটি। তবে এখনও মানুষজনের লোকচক্ষুর আড়ালে মসজিদটি, অনেকে এখনও জানে না এই মসজিদের কথা। আসুন মসজিদের সৌন্দর্য উপভোগ করি। ভেতরের সৌন্দর্য কেউ বাস্তবিকে না যাওয়া পর্যন্ত আসলে ছবিতে বা মুখে বলে সৌন্দর্য প্রকাশ করা যাবে না। আর ভেতরে গেলে নামাজ পড়ার লোভ সামলানো খুবই কঠিন কাজ। সুরা মসজিদ দিয়েই আমার প্রথম দিন শেষ হয়ে যায় এবং আমি আবার দিনাজপুর ফেরত আসি আমার হোটেলে এবং পরের দিন আমরা গন্তব্যের জন্য বের হয়ে যাই। আমাদের প্রথম গন্তব্য ছিল কান্তজি। মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে, যে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে, মরমে জ্বলছে আগুন আর নেভে না। আমায় বলে বলুক লোকে মন্দ, বিরহে তার প্রাণ বাঁচে। এভাবেই মনোমুগ্ধকর হয়ে অপার দৃষ্টিতে কান্তজির মন্দির দেখতে দেখতে সময় যে কখন চলে গেল সেই খেয়ালই ছিল না। তবে এখানকার পোড়ামাটির ফলকগুলো অসাধারণ। যদি কেউ নিজের চোখে না দেখে সেটা আসলে কল্পনা প্রকাশ করা যাবে না, বলার ভাষা রাখে না। আমি আপনাদের জন্য কিছু ছবি স্যাম্পল হিসেবে দিয়ে দিলাম, আপনারা উপভোগ করুন। সময়ের সাথে সাথে ভূমিকম্প এবং অন্যান্য দুর্যোগের কারণে মন্দিরটি আরও একটু নিচে নেমে আসে। এটি একটি টিলার উপর অবস্থিত ছিল এবং এটার থেকে বের হলে আমরা পেছনের দিকে একটি ছোট ভাঙা অংশ দেখতে পারি, যেটা এই মন্দিরেরই অংশ। এর থেকে একটু বের হলেই সামনে একটি অটো নিলে 1.5 কিলোমিটার পথ পার দিলেই আমরা নয়া মসজিদে পৌঁছে যাব। এটিও একটি পুরনো মসজিদ এবং এই মসজিদটি প্রায় 300 বছর হবে পুরনো। তবে এই মসজিদের আসল ইতিহাস আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা পড়ে নেবেন। অসম্ভব সুন্দর মসজিদ। আবারও একই কথা, এই এত সুন্দর মসজিদে ভেতর প্রবেশের পর আসলে নামাজের লোভ সামনে রাখা যায় না। অনন্ত অসীম তুমি রহিম রহমান, আল্লাহু আল্লাহু। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা। নয়া মসজিদ ভ্রমণ শেষে আমরা বেরিয়ে পড়ি আবার দিনাজপুর শহরের উদ্দেশ্যে। মাঝপথে আমাদের হাজী দানেশ বিশ্ববিদ্যালয় পড়েছিল, তবে আমাদের সময় স্বল্পতার কারণে আমরা ঘুরে দেখতে পারিনি। আমরা দিনাজপুর রাজবাটিতে চলে আসি, মানে যেটাকে রাজবাড়ি বলে। অসম্ভব সুন্দর দেখতে এই রাজবাড়ি। এরও একটি পুরনো ইতিহাস আছে, তবে ইতিহাসটি আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা রাজবাড়ির সৌন্দর্য উপভোগ করুন। 3টি ফটক পার হয়ে যাওয়ার পর আমরা ভিতরে রাজবাড়ির দেখা পাবো। প্রথমে মূল দরজা, তারপর এরপর আরেকটি দরজা, এরপর সদর দরজা যেটাকে বলে, সেটার পরই আমরা আসলে রাজবাড়ির ভিতরে প্রবেশ করতে পারি। জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরায়, জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরায়, শ্যামরায় ভ্রমরায় ঘুইরা ঘুইরা মধু খায়। জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরায়, জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরায়।
রাজবাড়ির মন্দিরটি দেখতে দেখতে আমরা বারান্দার পথে হাঁটা শুরু করি। হাঁটতে হাঁটতে আমরা রাজবাড়ির আরেকটি অংশে চলে যাই। 1971 সালে যখন জমিদার প্রথা বাতিল হলো তখন থেকে আসলে এটি বাতিল হিসেবে ঘোষণা করা হয়, তবে তাদের বংশধররা এখনও কেউ এখানে অবস্থান করেন। সেই সম্পর্কে আমি বিশদ তথ্য গ্রহণ করতে পারিনি। তবে জমিদার বাড়ির আরেকটি অংশে যাওয়ার পর মনে হলো আমরা সেই আগের সময় ফিরে এসেছি এবং অসম্ভব সুন্দর দেখতে। সেখানে এখন সংস্কারের কাজ চলছে বা কোনো একটা কাজ চলছে, তবে যে পুরনো স্থাপত্য সেই স্থাপত্য দেখে আসলে মন চলে যায়। এভাবে আমাদের জমিদার বাড়ির পর্ব শেষ হয়। আমরা এরপর একটি হোটেলে বসে কিছুক্ষণ খাওয়া দাওয়া করে নিই এবং বিকেল 3টায় আমরা রামসাগরের উদ্দেশ্যে রওনা দিই। সেটিও প্রায় আধা ঘন্টার পথ দিনাজপুর সদর থেকে। ভেতরে ঢুকতে জনপ্রতি 30 টাকা করে টিকিট নিবে এবং ভেতরে আপনাকে ঘুরতে হলে ভ্যান আপনাকে নিতে হবে, তবে আপনি হেঁটেও যেতে পারবেন। তবে আপনি হেঁটে শেষ করতে পারবেন বলে আমার কাছে মনে হয় না। বেশ অনেক বড় পথ এবং অনেক বড় জায়গা জুড়ে অবস্থিত রামসাগর। আপনারা রামসাগরের সৌন্দর্য উপভোগ করুন। যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, পালাই বহু দূরে ক্লান্ত ভব ঘুরে ফিরব ঘরে কোথায় এমন। রামসাগর হলো বাংলাদেশের সবচেয়ে বড় কৃত্রিম দিঘি এবং এটি বেশ অনেক বড় জায়গা নিয়ে অবস্থিত। ভেতরে বনাঞ্চলও রয়েছে এবং ভেতরে কিছু দূর পথ গেলে আমরা বনাঞ্চলে কিছু পশু পাখির অভয়ারণ্য দেখতে পাবো। যদি হতো আমি পাখির মতো। ভেতরে অভয়ারণ্যের পাশেই রয়েছে নৌকায় ওঠার ব্যবস্থা। এমন যদি হতো নৌকা থেকে নেমে আবার আমাদের প্রকৃতি দেখতে ভ্যানে চড়ে বসি এবং ভ্যান আমাদেরকে পুরো অঞ্চলটি ঘুরিয়ে এনে আমাদের টিকিট কাউন্টারের সামনে নামিয়ে দেয়। আমার 64 জেলা ভ্রমণের 40তম জেলা ছিল এটি এবং ঘুরতে ঘুরতে কখন সময় শেষ হয়ে এসেছে বলতে পারি না। রাতের বাসে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। এরপর পৌঁছে যাই সকাল 7:30। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভ্রমণে এবং নতুন কোনো উদ্দেশ্যে ইনশাল্লাহ। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার ভ্রমণ একটি শর্টকাট উপভোগ করুন। ধন্যবাদ। মুখোমুখি শূন্য ভীষণ শূন্য মনে হয়, কি আর এমন হবে কে পেয়েছে কবে, কি আর এমন হবে কে পেয়েছে কবে, স্বপ্নগুলো স্বপ্ন হয়েই রয়। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ।